আলোচনা শুরু করবো। আমি নুসরাত তাবাসসুম আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে সরকারের ৩ মাস পড়তে হলো, আপনি একজন সংসদ সদস্য নির্বাচিত। এই ৩ মাসে সরকারের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ। আহ, গত 3 মাসে সরকারের পারফরমেন্স কেমন লাগলো? ভীষণ পারফরমেটিভ। এর বাইরে দেখুন, নতুন সরকার অনেক বছর পর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দলীয় সরকার, আশা আকাঙ্ক্ষা বা সত্যি কথা বলতে খুব উঁচু মাত্রায়, মানে আমার মনে হয় না সচেতনভাবে কেউ রেখেছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা চাওয়া পাওয়া তো জনগণের থাকেই। সেখান থেকে আমার মনে হয় যে সরকার খুব ভালো পারফর্ম দেখাচ্ছে, কিন্তু কতটা ভালো পারফর্ম করছে সেটা নিয়ে আলোচনা হতে পারে। যেমন ধরুন, হামের টিকা বাংলাদেশে পর্যাপ্ত আছে শুনছি, কিন্তু হাসপাতালগুলোর যে অবস্থা, শিশুদের নিয়ে পরিবাররা বাধ্য হচ্ছে বারান্দায় থাকতে, পর্যাপ্ত পরিমাণে শিশুদের জন্য আইসিইউ পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে এখানে যে ওদেরকে যে আলাদা আলাদা করে যে কেয়ারগুলো করা হয় সেগুলো পাওয়া যাচ্ছে না, কোয়ারেন্টাইন করার কোনো অবস্থা নেই। সর্বোপরি আরও একবার আমাদের খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক শিশু মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের দেখতে হলো যে বাংলাদেশের স্বাস্থ্যখাত আসলে কতটা খারাপ অবস্থায়। এখন স্বাস্থ্যখাত খারাপ হওয়ার জন্য নতুন সরকারকে দায় দিচ্ছি না, দোষ দিচ্ছি না, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতের যে এই অবস্থা, এই ব্যাপারে সরকার অবগত ছিল, এই মানুষগুলো অবগত ছিল। বিষয়টা হচ্ছে সরকার 3 মাসের মতো আচরণ করছে, কিন্তু আরও চমৎকার পারফর্ম হয়তো মানুষ আশা করেছিল, আমরা আশা করেছিলাম। কিন্তু অ্যাজ এ অপোজিশন আমরা সবসময় সহযোগিতাপূর্ণ থাকতে চাই সরকারের জন্য, আমরা সেটা থাকার চেষ্টা করছি। একই সাথে আপনি তো জানেন আমাদের বিশেষ করে এনসিপির পক্ষ থেকে আমরা একটা হেল্পলাইন চালু করেছি, যেখানে কিছুটা যতটুকু সম্ভব রোগীদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে আরও যে সমস্ত ইস্যু মনে করেন, হাওড়ে যেভাবে কৃষকের দুরবস্থা দেখতে হলো, এই দুরবস্থার পেছনে বিশেষ করে দেখুন, কৃষক মারা গেছে তার ধানের অবস্থা দেখে। বাংলাদেশে কিন্তু এখন প্রাকৃতিক দুর্যোগ বছরের এই সময়টা, এই এপ্রিল মে থেকে শুরু করে মোটামুটি জুন জুলাই আগস্ট পর্যন্ত, এইটা কিন্তু এখন আর কোনো সাডেন ইস্যুজ না, প্রতি বছর কন্টিনিউয়াসলি আমরা এগুলো হতে দেখছি। এ ব্যাপারেও সরকার অবগত ছিল। ওই যে বললাম যে 3 মাস বয়সে একটি সরকার যেমন আচরণ করতে পারে, সরকার হয়তো তেমনটাই করছে, কিন্তু যেহেতু 3বার দেশ চালিয়ে আসা একটি গভর্নমেন্ট, একটি দল যার 3বার এর আগে গভর্নমেন্টে ছিল, এতজন এক্সপার্ট রয়েছে সেখানে, এত আশার বাণী, এত স্বপ্ন দেখানো, এত আকাঙ্ক্ষিত নির্বাচনের পর এত বিপুল ভোটে জয়ী হয়ে আসা নির্বাচিত একটি সরকারের কাছ থেকে মানুষ আরও অনেক চমৎকার পারফরমেন্স আশা করে। সেখান থেকে সরকারের আচরণ, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী সাহেবের আচরণ বেশ পারফরমেটিভ, কিন্তু পারফরমেন্স মনে হয় একটু চমৎকার হতে পারত। রাজনৈতিকভাবেও কি দল হিসেবে কেমন করছে? রাজনৈতিকভাবে বিএনপি দল হিসেবে কেমন করছে সেটা যদি বলতে বলেন, তাহলে তো আসলে এই ধরনের সুখকর কথাগুলো আর বলা যায় না। যেমন আজকে দেখলাম যে স্বামীকে ছাড়া পাওয়ায় দিবে এটা বলে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন এক স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, অভিযোগের তিল একটি নির্দিষ্ট দলের দিকে। এছাড়া আমরা আজকে দেখলাম যে গণপিটুনিতে এক ছাত্রলীগ কর্মীর মা মারা গিয়েছেন। তারপর চাঁদাবাজির খবর। আর এইগুলো সব যদি বাদ দিয়ে দিই, একটি পয়েন্ট এখানে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আজকের খবর, খুব তাজা গরম গরম খবর। নোয়াখালীর মোটামুটি 5টি আসনেই সরকারি চাল এবং অর্থ বরাদ্দ গিয়েছে, বরাদ্দ যায়নি শুধু একটি আসনে। এখন অন্য কোনো কারণ আছে নাকি সেই একটি আসনে সরকার দলীয় এমপি নেই এই জন্য যায়নি, এটা তো খুব বেশি চোখে পড়ার মতো বিষয়। এর বাইরে চাঁদাবাজি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছত্রছায়ায় ঘটে যাওয়া অপরাধগুলো, এর দায় কি আসলে ঠিক সরকারকে দেওয়া যায় নাকি সরকারের, যেহেতু সরকারি দলের লোকজনের দিকে বারবার আঙুল উঠছে, আমি মনে করি সরকার এদিকটাতেও একটু নজর দিতে পারে। রশিদ খান, আমি একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্য শুনলাম যে আসলে সরকার এবং বিএনপি রাজনৈতিক দল এবং সরকার হিসেবে কেমন পারফর্ম করলো 3 মাস, আপনার মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শুরুতেই নুসরাতকে অভিনন্দন, সংরক্ষিত মহিলা আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি যে কথাগুলো বললেন চমৎকার বলেছেন।
তবে কিছু সরকারকে আরও কিছু প্রশংসা তিনি করতে পারতেন। দেখেন, আমরা যদি এই সরকারের 3 মাসের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস আমরা একটু মিলিয়ে দেখি, সেক্ষেত্রে আসলে মানে কোন সরকার বেশি অর্জন করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর 3 মাসে দেখেছি বিভিন্ন জায়গায় ভাঙচুর, মব, এমনকি মামলা বাণিজ্য, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগের কেলেঙ্কারি, বন্দর কেলেঙ্কারি, এবং এই কেলেঙ্কারিগুলোর সাথে যাদের নাম জড়িয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক। আপনি নিশ্চয়ই জানেন যে সার্জিস আলম সাহেব তার একটা বক্তব্যে বলছিলেন যে ওই সময় আমরা এতটাই স্বাধীনতা ভোগ করেছি যে আমরা কখনো সচিবের রুমে ঢুকে গিয়েছি, অনুমতি লাগে নাই, প্রধান উপদেষ্টার বেডরুমে ঢুকে গিয়েছি, অনুমতি লাগে নাই। তার মানে এই যে বিশৃঙ্খলা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 3 মাসে এত বিশৃঙ্খলা আপনি কোথাও দেখাতে পারবেন না, কোনো রাষ্ট্রে না, বাংলাদেশেও না, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা হয়েছে। এখন ওই 3 মাসের কথা আমি কেন বললাম, কারণ নুসরাত যেভাবে কথা বললেন এটা গঠনমূলক সমালোচনা, প্রশংসা, পরামর্শ, পাশাপাশি সরকারের যে ভালো কাজ সেগুলো তিনি তুলে ধরলেন। তাদের অন্যান্য নেতৃবৃন্দ এইভাবে আসলে এই কাজগুলো করে না। যারা নতুন রাজনীতি করে আমরা তাদের কাছ থেকে ঠিক এমনটাই প্রত্যাশা করি যে সরকার যদি ভুল করে আপনি সেটা শুধরে দেন এবং সমালোচনা করেন, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে আপনাকে তো সমালোচনা করতে হবে। কিন্তু সমালোচনা না করে আপনি প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন, গণ অভ্যুত্থানের হুমকি। মানে গণ অভ্যুত্থান এমন সস্তা এবং পাঞ্চের জিনিস বানিয়েছে যে এইটা মনে হয় যে প্রত্যেক দিন ঘটানো যায়। এবং এটা তো দেখছি তাদের মানে সাথে যারা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ প্রতিদিন গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। মানে মনে হচ্ছে এমন অবস্থা যে গণ অভ্যুত্থান মনে হয় কয়েকজন ডাকলে হয়ে যায়, এইটা খুব সহজ জিনিস। তো যাই হোক, নুসরাতের কথা আমার খুব ভালো লাগলো। দেখেন, এই সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এটা জনবান্ধব উদ্যোগ, এবং এই যে মানুষের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কল্পনা করতে পারেন যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হবেন যিনি এইভাবে প্রটোকল ছাড়া জনগণের সাথেই জেমে চড়ে যাবেন? এটা কি কল্পনায় ছিল? আমরা কখনো ভেবেছি? তিনি সেই কাজটা করেছেন। এছাড়া দেখেন, খাল খনন, নদী খনন, বিল খনন কর্মসূচি, এগুলো তিনি এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই উদ্যোগগুলো তিনি নিয়েছেন। তার প্রটোকল তিনি কমিয়ে এনেছেন, নিশ্চয়ই আপনি জানেন। এছাড়া যে সময় তিনি বিদেশে যাত্রা করবেন এবং ফেরার সময় মাত্র 4 জন, অর্থাৎ আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যা যা কল্পনা করেন এবং একটি সরকার প্রধানের কাছ থেকে এবং সরকারের মন্ত্রীদের কাছ থেকে যে ধরনের জনবান্ধব উদ্যোগ আপনি প্রত্যাশা করেন, ঠিক সেই কাজগুলো করার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সময় দিতে হবে। কারণটা কি? কারণ ওই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে ওই অর্থে পরিবর্তন করতে পারে নাই। যদি 18 মাসে পরিবর্তন এই রাষ্ট্রের অনেকটা তারা করতে পারতেন, সেক্ষেত্রে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই অনেক চমক আরও বেশি দেখাতে পারতেন। এখন এই ব্যর্থতা তো অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এই যে আপনার 16 বছর এবং 18 মাস, সেই সময় যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণের বকেয়া কিন্তু এই সরকারকে পরিশোধ করতে হচ্ছে, যেটা আমাদের অর্থমন্ত্রী বললেন যে ইতিমধ্যে 50,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। তাহলে কি করবে সরকার? সরকারকে চাইলেই কি 1 বছরের মধ্যে মানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো করতে পারবে? পারবে না, একটু সময় দিতে হবে। এই জন্য আমি বলছি যে আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে দেশ পুনর্গঠনে অবশ্যই সহযোগিতা করতে হবে। কিন্তু আমার দুঃখ লাগে যে আমাদের অপোজিশনে সেই জামাত ইসলাম তো আসলে কখনোই কোনো সরকারকেই সহযোগিতা করে নাই। এমনকি আমি যদি বলি, আওয়ামী লীগ যখন নির্বাচিত হয়ে আসলো তখনও সহযোগিতা করে নাই। মানে আওয়ামী লীগ তো অপরাধী অবশ্যই, কিন্তু আওয়ামী লীগ যে সময় নির্বাচিত হয়ে এসেছে তখনও জামাত ইসলাম ষড়যন্ত্র করেছে। সেই 71-এর আগ থেকে তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। মানে যে সময় একটা গুঞ্জন ছিল যে হয়তো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন হতে যাচ্ছে, সেই 71 থেকে জামাত ইসলামের ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদের জ্বালা একটাই, সেটা হলো কেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলো। এই জ্বালা থেকে তারা দেখেন পরবর্তীতে এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছে, যাতে করে বাংলাদেশে কখনোই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হতে না পারে। এছাড়া দেখেন, বিএনপি সরকার যে সময় 91-তে ক্ষমতায় আসলো, সেই সরকারকে আনস্টেবল করার জন্য জামাত ইসলাম এমন কোনো চক্রান্ত নাই যে চক্রান্ত করে নাই। 3 বছরের মধ্যে ওই সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের মিথ্যাচার, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা, এই কাজগুলো তারা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশে আর একটা গণ অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা এসেছে।
এই বিএনপি ক্ষমতায় আসার পরে আবার জ্বালা শুরু হয়েছে। যেমনিভাবে 91-তে গণঅভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতায় আসলো, এইবারের গণঅভ্যুত্থানের পরেও সেই দেশবিরোধী চক্রটি আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমার খুব দুঃখ লাগে, আমাদের এনসিপি বন্ধুরা, আমরা এক সময় রাজনীতি করেছি, নুসরাত আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের ছোট বোন, সে ভালো একটা জায়গায় গিয়েছে, আমরা গর্বিত। কিন্তু খুব দুঃখ লাগে যে দেশবিরোধী চক্রের সাথে এনসিপি নামক তরুণদের একটি দল, সেই দল হাত মিলিয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখ লাগে। কারণ কি জানেন? কারণ আমাদের নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের পোস্টার বয়, নাহিদ ইসলাম বলেছিল যাদের হাতে 71-এর দায় আছে তাদের সাথে আমরা জোট করব না। তাদের অসংখ্য নেতৃবৃন্দ একই কথা বলেছিল। এমনকি আরও দেখেন আপনি, মানে হাসনাত আবদুল্লাহ, তাকে তো এখন জামাতের মুখপাত্রই আমি মনে করি, তিনি বলছিলেন জামাত ইসলামকে আসলে একটা ইসলামিক দল। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে এমন কোনো কথা নাই, বলে নাই জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। এমনকি এই জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে জামাত নাকি একটি ভারতের সৃষ্ট দল। সেই জামাতের সাথে তিনি চলে গিয়েছেন। তিনি এখন কথায় কথায়, মানে জামাতের নেতারা যেভাবে ইসলামকে সামনে আনে, তিনিও একইভাবে ইসলামকে সামনে আনছে। যদিও নুসরাত ব্যতিক্রম, তার বক্তব্যগুলো আমি প্রায় আমি জানি না নুসরাত কেন হাসছে। না, আমি দেখেছি নির্বাচনের সময় তাদের একটা না মানে সরকারি দলের মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে। এটাই মনে বদলানো রাজনীতি না? তো আমার কাছে মনে হয়েছে যে নুসরাত একটু ব্যতিক্রম। সে কিন্তু ওই সময় নির্বাচনের সময় তার একটা অবস্থা আমরা দেখেছি। নুসরাত সত্য কিনা আমি একটু পরে বলি। নুসরাত কিন্তু এই প্রশংসা আবার তার দলীয় অবস্থান দুর্বল করবে কিনা? বিষয়টা হচ্ছে না সরকার দলীয় মানুষজনের পক্ষ থেকে, রাশেদ ভাই আমার অনেক শ্রদ্ধা, আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু তারপরে সরকার দলীয় মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে। এই কারণে যে মনে হয় না কোথাও না কোথাও সমঝোতার অফার আসতেছে কিনা টাইপের। দেখুন বিষয়টা হচ্ছে জামাতে ইসলাম বা যে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের ব্যাপারে আমার যে মন্তব্য সেটা হচ্ছে আমি নিজে মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমি 15 দিনের জন্য দল থেকে নিষ্ক্রিয় ছিলাম। এই জোটটা কোন প্রক্রিয়ায় হলো সেটা সম্পর্কে প্রপার একটি ব্যাখ্যা আছে, আমি প্রপার ব্যাখ্যা পেয়েছি। আমি আমার দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় অবস্থা থেকে সরে এসে সক্রিয় হয়েছি। কিন্তু এখানে আমার কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়ের কথাগুলো খুব আবার মানে ফিল লাইক দেজাভু, মনে হচ্ছে যেন বছরের পর বছর শুনে এসেছি সরকারের আরও সময় প্রয়োজন, সরকার কি করবে, আগের সরকার এত এই করে গিয়েছে, এই সরকারের ওই সরকারের ঋণ পরিশোধ করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, বিরোধী দলের সহযোগিতাপূর্ণ অবস্থান থাকা লাগবে। কথাগুলো বড্ড বেশি চেনা এবং মনে হয় যেন কোথায় কোথায় শুনেছি। যখন স্মৃতি ঘেটে দেখি তখন দেখেছি শিট, এই কথাগুলো তো 17 বছর শুনে এসেছি। ঠিক সেনা শাসনের ময়লা আমাদের এখন পরিষ্কার করতে হচ্ছে, শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, শেখ হাসিনা কতটা নিজের নাতি নাতিনদের জন্য রান্না করছে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, তার কোনো বিলাস নেই, কোনো বেসন নেই, সে শিশুদের মাথায় হাত দিয়ে কথা বলে যাচ্ছে, তার এত ঋণ পরিশোধ করা হচ্ছে, এত উন্নয়ন করছে, শেখ হাসিনা একা কী করবে, তার আশেপাশে মানুষজন তাকে ভুল বোঝায়, সেখানে চেষ্টা করছে। কথা হচ্ছে আমরা সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ অবস্থান ধরে রাখতে চাই, সরকারের ভালো কাজের প্রশংসাও করতে চাই, একই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে কথার পুনরাবৃত্তির মতো কাজের পুনরাবৃত্তি যেন না হয়, এবং একই সাথে এই জিনিসটা মনে করিয়ে দেওয়াটা ভীষণ প্রয়োজন যে সরকারের প্রশংসা ভাই বললেন নুসরাত আরেকটু করতে পারতো, আমি আরেকটু করতে চাচ্ছিলাম, আরেকটু করতে পারলে আমার খুব ভালো লাগতো যদি দেখতাম যে গণভোটের রায়টা নিয়ে টালবাহানাটা এরকম না হতো। আর এইখানে প্রশ্ন আসে যে জামাতের মতো দেশবিরোধী কোট আন কোট দলের সাথে জোট করার বিষয়টা, জামাতের মতো তথাকথিত মানে যদি বলা হয় যে দেশবিরোধী শব্দটা ভাইকে যদি কোট করি তাহলে এই দলের সাথে সবচেয়ে দীর্ঘদিন জোটে থেকেছে ভাইয়ের বর্তমান দল। বিষয়টা হচ্ছে দেখেন আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করে, আমি কিন্তু নুসরাতকে স্পেস করে দিয়েছি। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে নির্বাচনী জোট এবং রাজনৈতিক জোটের মধ্যে একটি তফাৎ রয়েছে। আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার রেখেছি। আমাদের নেতাকর্মীরা তাদের যখন নিশ্চয়ই তাদের যে বক্তব্য কোনো না কোনো পর্যায়ে তারা এই ব্যাখ্যাগুলো পেয়েছে বিধায় তারা এই নির্বাচনী জোটটাই গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দ অ্যাটলিস্ট প্রশ্নগুলো তুলেছিল তো কোনো না কোনো সময়। আমরা অনেক দলকে এরকম দেখেছি প্রশ্নই তাহলে তো মানে প্রশ্ন উঠাতেই চায়নি। এনসিপি তো সবেমাত্র তারা সব বাংলাদেশের নবীনতম দল। আমরা বাংলাদেশের ইতিহাসের পর থেকে যদি দেখি যদি জামাত ইসলামকে এতটাই অপছন্দ থাকতো দেশের মানুষের তাহলে তাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেয়া, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে রাজনীতিতে নিয়ে আসা, পাশের ছিটে বসানো,
তাদের হাত ধরে একই সাথে নির্বাচন করা, তাদের সমর্থনে সরকার গঠন করা, এগুলো তো বাংলাদেশের মানুষজন দেখে এসেছে। আমি এখানে পুনরায় বলছি, আমি এখানে এই জোটকে সমর্থন দিচ্ছি এরকম কিছু না। আমি শুধু বলতে চাই যে সমর্থন দিতে না চাইলে অনেকগুলো জায়গা রয়েছে কথা বলার। চিনিখোরের কোনো অধিকার থাকে না অন্যজনের কেন ডায়াবেটিস সেটা নিয়ে প্রশ্ন করার। আর এই বিষয়ে আমার রাজনৈতিক মন্তব্য, আমি মধ্যপন্থী ছিলাম, আমি মধ্যপন্থী আছি, আমি মধ্যপন্থী থাকব। আমি বর্তমানে এনসিপির রাজনীতি করছি এবং আমি এই সংসদে এনসিপির প্রতিনিধি হয়েই থাকবো, এনসিপির কথাটাই বলবো। কিন্তু তার মানে সাদাকে সাদা কালোকে কালো বলতে তো আটকে যাওয়া যাবে না। একটা ফোন আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, সিরাজগঞ্জ থেকে। জি বলেন। আমার প্রশ্ন হলো রাশেদের কাছে, যে জুলাই যোদ্ধারা বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন তারা ওই জুলাই যোদ্ধারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকার ভিতরে এখন যে আমেরিকা না ঢাকা, আমেরিকা না ঢাকা, এই জুলাই যোদ্ধারা এখন মুখ বন্ধ করে আছে কেন? ওকে, জি, থ্যাংক ইউ। আমেরিকা না ঢাকা? জি আচ্ছা, আমি আসলে মানে নুসরাতকে আমি প্রশংসা এবার করছিলাম, হেসে আপনার ইন্টারাপ্ট করব না প্লিজ। নুসরাতকে আপনি please প্রশংসা করছিলাম, continue। তো সে হেসে আসলে আমার থামিয়ে দিয়েছে, ধন্যবাদ। তো আমি যে কথা বলছিলাম সেখান থেকে বলতে বলতে আপনার প্রশ্নের উত্তর দেবো, যেটা দর্শক করলেন। দেখেন, আমি নুসরাতের ওই সময়কার অবস্থানকে ধন্যবাদ জানাই। কারণ হলো এনসিপিতে বেশ কিছু প্রগতিশীল গণতন্ত্র মনা এবং যাদের সম্ভাবনা আছে এরকম কিছু মানুষ যুক্ত হয়েছিল, এবং সেই সম্ভাবনাময় মানুষগুলো অধিকাংশই কিন্তু পদত্যাগ করেছে শুধুমাত্র এনসিপির শীর্ষ কতিপয় নেতৃবৃন্দর এই ধরনের সিদ্ধান্তের কারণে। কোন ধরনের সিদ্ধান্ত? ওই যে স্বাধীনতা বিরোধী যে চক্র, যারা দেশবিরোধী চক্র, তাদের সাথে জোটের সিদ্ধান্ত নিল। এখন আপনি প্রসঙ্গ আনতে পারেন যে বিএনপি কেন এই জামাত ইসলামকে সাথে নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন দেখার জন্য যে এই জামাত ইসলাম ভালো হয় কি না। যেমনিভাবে কেউ অপরাধ করলে একটা সময় তাকে জেলে রাখা, এরপরে তার মুক্তি দেওয়া, বাকি জীবন সে কীভাবে কাটায়। তো এই চেষ্টা তিনি করেছিলেন, তাকে তো প্রাণ দিতে হয়েছে। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে জামাত ইসলামকে মানুষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু জামাত ইসলাম তো আসলে মানুষ হওয়ার নয়। এই জন্যে আমি গত কাল বলেছি যে জামাত ইসলাম একটা অমানুষের দল, যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আবরার ফাদের খুনিদের পাশে দাঁড়ায়, যারা রোজা এবং পূজাকে এক মনে করে, যারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। বইয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চাঁদা আগে? এদেরকে আমি মানুষ বলতে চাই না, এদেরকে আমি অমানুষ বলতে চাই। এই জন্যই বলেছি যে জামাত ইসলাম একটা অমানুষের দল, যদিও তারা খুবই ক্ষুব্ধ। মানে আমাকে ফেসবুকে হত্যার হুমকি দিচ্ছে, কেউ কেউ ক্রস ফায়ারের কথা বলছে যে ওকে ধরে ক্রস ফায়ার দেওয়া উচিত। কিন্তু আমাদের কথাগুলো তো আমাদের বলতে হবে। যে কথা নুসরাতরা বলতেছেও বলতে পারে না, এনসিপির কিছু নেতৃবৃন্দের কারণে প্রতিবাদ করেছিল, এবং তিনি নিজেই কিন্তু বললেন যে আমি এতদিন আমি নির্বাচনী কার্যকলাপ থেকে আমি পিছনে ছিলাম এবং অনেকে পদত্যাগ করেছে। আজকেও দেখলাম একজন ছাত্রদলের নেতা এনসিপিতে যুক্ত হয়েছিলেন একটি সম্ভাবনা দেখে, যে নতুন নেতৃত্ব বাংলাদেশে পরিবর্তন আনবে, বাংলাদেশের আকাশে বাতাসে সংস্কারের আলাপ, জুলাই সনদ বাস্তবায়নের আলাপগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। তারা এখন জুলাই সনদ আর সংস্কারের কথা খুব বেশি বলে না, ক্ষমতার কথা। যারা জাতীয় নির্বাচন চায়নি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সার্জিস আলমরা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে হবে। সে আমরা কিন্তু নির্বাচনটা আদায় করেছি, তারা নির্বাচন চায়নি। এখন তারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে স্থানীয় নির্বাচনে যদি ভোট কারচুপি করা হয় তাহলে শহীদ জিয়ার সন্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, হাত ভেঙে দেওয়া হবে। কত বড় স্পর্ধা এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। একটা গল্প বলি আপনাকে। এই মন্তব্যের পরে যে সময় সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দরা প্রতিবাদ করছে, সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সময় রমজান মাস, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েছিলেন, বলছিলেন ভাই আগামীকাল চাঁদপুরে আমার একটা প্রোগ্রাম আছে, আমার নিজ জেলা, সেখানে তো ছাত্রদল যুবদল তারা তো আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে, প্লিজ আপনি শেষবারের মতন একটু আমাকে সেভ করেন, শেষবারের মতন। এরপরে সালাউদ্দিন ভাই তিনি চাঁদপুরের বিএনপির নেতৃবৃন্দকে
কল করে বললেন ছোট মানুষ ভুল করেছে, আশা করি ভবিষ্যতে শুধরে নিবে, তোমরা ও গেলে ওর বিরুদ্ধে কোনো মিছিল টিছিল করো না। বিরুদ্ধে যাবো। হ্যাঁ, আমি শেষ করছি। তো দেখেন, এইটা কিন্তু আমি জানি এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রয়োজনে এই টকশো শেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমাদের বোন নুসরাত প্রশ্ন করতে পারেন। তো বিএনপি এতটাই উদারমনা যে নাসিরউদ্দিন পাটোয়ারি যাতে অ্যাসাল্টেড না হয় এই জন্য বিএনপি নেতৃবৃন্দকে আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলে দিয়েছিলেন। দেখেন, তিনি হুমকি দিচ্ছেন হাত ভাঙবেন, অথচ তিনি এই কথা বলার পরে ভয়ে তার নিজ এলাকায় যেতে পারছিলেন না। জি। তাহলে এত বড় সাহসী বিপ্লবী যোদ্ধা, জিজ্ঞেস করেন যে কার ভয়? আমি শেষ করি না, কার ভয়ে মানে কি? আপনি যে এখানে সমালোচনা করেন না, আমি তো আপনাকে ওয়েলকাম জানিয়েছি, কিন্তু আপনি যদি এই টকশোতে আমাকে গালিগালাজ করেন, আপনি যদি বিএনপি সরকারকে গালিগালাজ করেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হাত ভেঙে দেওয়ার হুমকি দেন, তাহলে কি হবে বলেন? প্রতিক্রিয়া তো যারা রাজনীতি করে তারা তো দেখাতে চাইবেই। আপনি যে সময় গণতান্ত্রিক হবেন, জি। আমিও গণতান্ত্রিক হব, কিন্তু আমি বলি শোনেন, শুয়োরের বাচ্চা একটা পশু না শুয়োর? এখন আমি শুয়োরকে যদি বলি এটা মানুষের বাচ্চা, এটা কি হবে? ঠিক যারা শুয়োরের বাচ্চার মতন আচরণটা করছে, এদের সাথে ওই ধরনের আচরণটা না করলে এই বাংলাদেশের বাস্তবতায় আমরা আপনি পরিবেশ করতে পারবেন না। আচ্ছা, এই ভাষা আমরা ব্যবহার না করে না, আমরা এটা তো আমি তো এই ভাষাটা আপনি গালিভাবে আচ্ছা, ওইভাবে ঠিক, নিয়েন না। গালিভাবে নিলাম না। দেখেন, এটা তো একটা পশু। জি। আমি সেটাই বললাম যে এই যে শুয়োরের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ওইটাকে আমি যদি দেখি যে ওটা মানুষের বাচ্চা হেঁটে যাচ্ছে, এটা কি হবে? ওটা তো শুয়োরের বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, তো বর্তমানে আমরা কতিপয় ব্যক্তিকে আমরা দেখছি এই শুয়োরের বাচ্চার মতো রাজনীতি আচ্ছা, করছে। আমরা এই ধরনের ভাষা এখানে প্রয়োগ না করি। আমি কিন্তু বলে না, দেখানোর ঠিক আছে, চেষ্টা ঠিক করেছি আছে। যে শুয়োর একটা পশু। না, না, তারপর তো আপনি মানুষ হয়ে কেন পশুর মতো আচ্ছা, ঠিক রাজনীতি আছে, করবেন? একজন মানুষ হয়ে কেন আপনি পশুর মতো আচরণ করবেন? আচ্ছা, আপনি মানুষের মতো আচরণ আচ্ছা, করেন, আচ্ছা, যাতে করে আমি বলতে পারি এই যে মানুষের বাচ্চাগুলো হেঁটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানুষের বাচ্চাগুলোর কথা আমি আমরা এই ধরনের ভাষা শুনছি। ইউজ আমি তো করি। ব্যাখ্যা আচ্ছা, দিয়েছি। ঠিক, ওকে। একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিই, তারপর আসছি আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার নামটি বলে প্রশ্ন আমি করেন। জি স্যার, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, জব্বার সাহেব বলেন। আমার দুজনের কাছে প্রশ্ন সংক্ষিপ্ত। প্রথমে রাজাদ সাহেবের কাছে, নবনিযুক্ত সংসদ সদস্য বিএনপি। আমি বলতে NCP চাচ্ছি যে না, আমাকে করছে। আমি আমাকে বলতে করছে, চাচ্ছি জানি আপনি, আর অনেকে ভেবেছিল তাই মানে একদিনের বাসিতে হব। না, হ্যালো, জি, বলেন। রাজাদ সাহেবের কাছে। রাজাদ সাহেব শোনেন আমার কথা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনাদের নির্বাচনের 3 মাস হয়ে গেছে। তো 3 মাসের মধ্যে আপনারা এই হামের টিকা নিয়ে কি রিয়েক্ট করেছেন, কি রেসপন্স করেছেন, কি থিঙ্ক করেছেন, এটা আপনার কাছে প্রশ্ন। কতটুকু উন্নতি আমরা করেছেন? আর এনসিপির আহ্বায়ক এবং নবনিযুক্ত সংসদ সদস্য নুসরাত ম্যামের কাছে আমার প্রশ্ন, আমরা তো আজকে শুনতেছি যে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে দেশের বাইরে যাওয়া বাধা এই হামের কারণে। তা আপনারা তো ডক্টর ইন্দ্র সাহেব আসার পর থেকেই দফায় দফা তাদের একই সূত্রে গাথা ছিলেন। আপনারা জুলাই সনদ নিয়ে, আপনারা গণভোট নিয়ে, আপনারা নোট অফ ডিসেন্ট প্রশ্নটা নিয়ে করেন। সব সময় আপনারা উপদেষ্টার সাথেই ছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। তা সেক্ষেত্রে আপনি করে তো একবার দায় এড়ানোর মতো কোনো সুযোগ নাই। জি, তখন আপনারা ভালো একটা ফর্মে ছিলেন, বিএনপিও ছিল, জামাতও ছিল, জি, এনসিপিও ছিল। আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমরা এটার উত্তর নেওয়ার চেষ্টা করব। দুটোই হাম নিয়ে। নুসরাত তাবাসসুম জব্বার সাহেব পাবনা থেকে ফোন করেছেন। তিনি বলেছেন যে যেহেতু হামের এই যে সংকট, টিকার সংকট, সবকিছু মিলে এখন যে অবস্থা, সেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার টিকা আনেনি, এই জন্য হয়েছে। যেহেতু আপনারা এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমর্থক ছিলেন, সেই দায় আপনাদের উপর পড়ে কিনা? প্রথমত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক ছিলেন কথাটার মানে কি? বরং ভিজুয়াল বিরোধিতা যেটুকু হয়েছে, সে জুলাই সনদে সই করা নিয়ে বলেন কিংবা আর জানিয়ে, সেটুকু তো করছে বিএনপি, এই এনসিপি। সেখানে তো আমরা বরং বিএনপির সাথে, জামাতের সাথে, বিএনপি কিন্তু হ্যাঁ, প্রতিবাদ নোট অফ করেছে। ডিসেন্ট দেওয়া আর আগে গিয়ে অনেক সই করে বিষয়ে ফেলার মধ্যে অন্তর্বর্তীকালীন তফাৎ আছে। সরকারের ভাই, please, এবার একটু বলতে দিন। অনেক অপরাধ নিয়ে প্রতিবাদ করেছে। বিষয়টা হচ্ছে 3 মাস থেকে ভোট চাইতে শুরু করা, নোট অফ ডিসেন্ট দেওয়া প্রত্যেকটা পয়েন্টে, তারপরে গিয়ে সই করে আসা। আমাদের বক্তব্য তো খুবই লজিক্যাল এবং খুব লিগ্যাল ছিল যে আমরা যে সমস্ত বিষয়ে এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত, কিংবা ঠিক কীভাবে জুলাই সনদ কার্যকর করবে সেটা নিয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত সাদা কাগজে সই করবো কিভাবে আমরা, ঠিক না? আর এই থাকে যে সমর্থন করার বিষয়টাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা ছিলেন, তার মধ্যে 2 জন ছিলেন ছাত্র প্রতিনিধি। এর বাইরে যারা ছিলেন, কেউ কোনো একটি দলের বন্ধু, মহাসচিবের কলেজ জীবনের বন্ধু, তার একসাথে বসে চা খেতে দেখা যায়। কোনো জায়গায় দেখা যায় যে আরও গভীর সম্পর্ক, কারোর সাথে বৈবাহিক আত্মীয়তা রয়েছে। কোন রাজনৈতিক দলের সমর্থন ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি? এই প্রশ্নটা আমি রাখতে চাই জনগণের কাছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন ছিল বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হতে পেরেছিল, নাহলে তো সরকারই আসতে পারে না ওই মুহূর্তে। আর
অন্তর্বর্তীকালীন সরকারের এই দায় উপদেষ্টা পরিষদ থেকে আমাদের সম্মানিত আহ্বায়ক পদত্যাগ করেছেন 6 মাসের মাথায়। আরও একজন যিনি পদত্যাগ করে এসেছেন আমাদের দলের মুখপাত্র, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে ছিলেন, এই জন্য তিনি নির্বাচনে যাননি। আর কতভাবে নিরপেক্ষতা দেখানো যায়? এরপরেও এটা একটি রিট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যদি দোষ থেকে থাকে শিশু হত্যার পেছনে, আমার মনে হয় না এনসিপি এক ফোঁটাও এটাকে গার্ড দেওয়ার চেষ্টা করবে। বরং আমরা প্রথম থেকে বলে আসছি যে যদি এটার পেছনে এটার তদন্ত হোক, এই তদন্ত জনসম্মুখে প্রকাশ করা হোক, দোষীদের দায়ীদেরকে একদম পরিষ্কারভাবে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যদি সেখানে আমাদের কোনো সমর্থন পাওয়া যায়, শুধু এই একটা ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী বারবার আমরা বলে যাই, অসংখ্য অভিযোগ নিয়ে আসা হয় প্রত্যেক দিন। ফেসবুকে ঢুকলে অভিযোগ কমেন্ট বক্সে ছয়লাভ হয়ে যায়, কিন্তু কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই, কোনো অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি বলবো যদি অভিযোগ থেকে থাকে তাহলে বর্তমান তো দেশে নির্বাচিত সরকার রয়েছে, তারা তদন্ত করুক। তারা আমাদের তদন্তকর স্বাধীন, এখানে দুদক রয়েছে, স্বাধীন বিচার বিভাগ রয়েছে, তারা আমাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত করুক এবং যদি কোনো অপরাধ পাওয়া যায় তাহলে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন বন্ধ করা হোক, বিচার করা হোক। শুধু শুধু অভিযোগের মাধ্যমে যে চরিত্র হনন হয় সেটার তো কোনো সমাধান দেখা যাচ্ছে। রাশেদ খান, দুজন দর্শক দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে হাম নিয়ে এই 3 মাসে সরকার কি করেছে, এবং ওই দিল্লি না ঢাকা সেই স্লোগান বদলে এখন দিল্লি না আমেরিকা হয়ে গেছে, ঢাকা না আমেরিকা হয়ে গেছে। আচ্ছা, আমি নুসরাতের দুইটা বক্তব্য খুবই ভালো লাগলো। সেটা হলো, আমি দীর্ঘদিন ধরে যে কথাটা বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এনসিপির একজন উদীয়মান নেতৃত্ব, তার কাছ থেকে আমি একই কথা শুনলাম। আমিও মনে করি যে আওয়ামী লীগের সময়ে যে 16 বছরে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, গুম খুন, ক্রসফায়ার, এই 16 বছরের তদন্ত সামান্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং ওইটা দিয়ে হবে না। এখন বিএনপি সরকারকে ওই 16 বছরের তদন্ত করতে হবে। পাশাপাশি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এনসিপির অভিযোগ আছে, যদিও অনেকে বলে যে এনসিপি সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, আমিও বলেছি, কারণ আমার কাছে বেশ অনেকগুলো উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। সেই জায়গায় ওই 18 মাসের তদন্ত হওয়া উচিত যে এক্ষেত্রে আসলে কার কি অপরাধ, যেহেতু অভিযোগ অনুযোগগুলো সামনে আসছে। এবং নুসরাত আরেকটা চমৎকার কথা বলেছে, দুদক এবং স্বাধীন বিচার বিভাগ। দেখেন, বিএনপি সরকার কিন্তু দুদক এবং বিচার বিভাগকে স্বাধীন করতে চেষ্টা করছে, এবং এই বিচার বিভাগের উপরে এনসিপির অনেকের আস্থা না থাকলেও নুসরাতের আস্থা আছে, তার বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু ফুটে উঠল। সুতরাং আমি মনে করি যে 18 মাসের অবশ্যই তদন্ত হতে হবে। কারণ আমার কাছে খুব অবাক লেগেছে হান্নান মাসুদের একটা বক্তব্য শুনে আমার নিজেরই এক ধরনের কান্না পেয়েছিল। ওই গণস্বাস্থ্য হাসপাতালের সামনে সে কিন্তু কেঁদে ফেলিয়েছিল। এরপরে সেই হান্নান মাসুদ কিভাবে আসলে ওই মোহাম্মদপুর থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়াইতে গেল, আমার খুব কষ্ট লাগে। এবং কি এমন প্রয়োজন পড়লো যে যেখানে বন্দরে নানান ধরনের কেলেঙ্কারি হয়ে থাকে, তার মতন উদীয়মান নেতৃত্ব, গণ অভ্যুত্থানের নায়ক, তাকে কেন বন্দরের উপদেষ্টা হইতে হবে? এবং ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিসের কতটুকু সম্পর্ক ছিল সেটা নিয়ে কিন্তু যুগান্তরে বিস্তারিত নিউজ প্রকাশিত হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে সময় আমাদের বোন নুসরাত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, তারা যে সময় ডিবির অফিসে তারা নির্যাতন আক্রমণের শিকার হচ্ছিলেন, ঠিক একই সময়ে হাসনাত এবং সার্জিস তারা ওই পুকুর পাড়ে হাঁটছিলেন, ঘুরছিলেন, তারা পাখি দেখছিলেন, বাতাস খাচ্ছিলেন আর জুস খাচ্ছিলেন। এটা প্রমাণিত সত্য। নুসরাত এখানে আছে, তাকে সাক্ষী রেখে বলছি। এখন নুসরাতকে মারছে আসিফ মাহমুদ আর বাকের মজুমদার, নাহিদ ইসলাম, তারা বন্দি, হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদেরকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে হ্যান্ডকাপ ছাড়া অবস্থায় পুকুর পাড়ে তারা জুসের দোকানে বসে জুস খাচ্ছে। এই জন্যই কয়েকদিন আগে আমি একটা বক্তব্য বলেছিলাম, 19 জুলাই যারা গ্রেপ্তার হচ্ছে, একদিকে কেউ নাহিদ ইসলামকে গুম করেছে, তুলে নিয়ে গেছে, আর অন্যদিকে এরা সরকারের সাথে সংলাপ মারাইতে গেছে। এমনকি এরা আরও দেখেন, এমনকি আপনি যদি আসিফ মাহমুদের বইটা দেখেন, সেখানে কিন্তু আপনি দেখবেন আসিফ মাহমুদ বলছে যে 5 আগস্ট বিকালবেলা তারা সেনাবাহিনীর বা ডিজিএফআর গাড়িতে করে যাচ্ছে। ওই সময় আমরা ফোন দিয়ে বললাম, তোমরা যদি গাড়ি থেকে না নামো তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। দেখেন, 7 আগস্ট একজন ছাত্র উপদেষ্টা আমাকে বলেছিল, ভাই
হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। এখন যেহেতু একসাথে রাজনীতি করছে, এখন তারা অনেক বিষয়গুলো সামনে আনবে না। আমি এই জন্যই বারবার বলেছি, হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য কাজ করছিল, আর আমার বোন নুসরাত তারা হাসিনাকে ফেলানোর জন্য কাজ করছিল। গণঅভ্যুত্থানের এরকম ইতিহাস আছে। এখন আমি শেষ বলি যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, সেটা হলো দেখেন, আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সে সময় নুসরাতও আমাদের সাথে সেই ছাত্র রাজনীতিতে ছিল এবং সেও সাক্ষী। আমরা এই স্লোগান দিয়েছি, এমনকি এই স্লোগান দিতে গিয়ে ডাকসুর ভিপির রুমে, নুরুল হক নূর সেই সময় ভিপি, তার রুমে কিন্তু আমাদের হত্যা চেষ্টা করা হয়েছে, আমাদেরকে রাজু ভাস্কর্যে ফেলিয়ে আমাদেরকে পিটানো হয়েছে। আজকে অনেকে আমাদেরকে বলে যে আমরা কি করেছি 16 বছরে। আরে বেটা, আমি যে সময় রাজপথে ছিলাম তোকে তো ওই সময় দেখাও যায়নি, তুই তো গুপ্ত ছিলি। এখন বড় বড় বিপ্লবী না, কিসের বিপ্লবী তোরা যদি বিপ্লবী হতিস তাহলে আমরা যে সময় 12 জন 14 জন মার খেয়েছি, আমরা যখন তোদেরকে ডেকেছি তোরা আসতিস। তো আমরা এই স্লোগান সবসময় দিয়েছি, এখনো আমরা একই কথা বলছি। যেহেতু এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি ভারতের সাথে সম্পর্ক চায়। কিসের ভিত্তিতে? সম্মান, ন্যায্যতা, ন্যায় বিচারের ভিত্তিতে সম্পর্ক চাই। এবং এই যে বললেন যে ঢাকা না মার্কিন স্লোগান অনেকে দিচ্ছে, শোনেন, আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, কিন্তু নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। এবং বিএনপি সরকার বাংলাদেশের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে, এই জন্য আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। যে পরিষ্কার, আসলে এবার পালা নুসরাত তাবাসসুম, কিন্তু তিনিই বলছেন যে যদি রাশেদ খান বলেন। আমি আপনার একটু জিজ্ঞেস করব, আপনি ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, আমার বেশিরভাগ বক্তব্য দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে জামাত ইসলামী বিরোধী অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি বিরোধী বক্তব্য দিচ্ছেন না। এদের দুজনের ব্যাপারে, একটা দল এবং একজন নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আপনি এত ক্ষোভ কেন? দেখেন, আমি তো 2018 সালের পর থেকে সরাসরি ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি করি, কিন্তু আমি এখন যেটা দেখছি যে যেভাবে বিএনপিকে ভিলিফাই করছে কতিপয় ব্যক্তি, তাদের আচরণগুলো আমার কাছে এমন মনে হচ্ছে, যে কারণে কিন্তু আমি আগেই বলেছি যে শুয়োরের বাচ্চার সাথে আপনি মানুষের বাচ্চার মতন আচরণ করতে পারবেন না। সুতরাং তারা যে পলিটিক্সটা বাংলাদেশে করতে চায়, সেটার পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আপনাকে থাপড়াচ্ছে, প্রতিনিয়ত গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে, হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, গণঅভ্যুত্থান ফেলিয়ে দিবে, তখন আপনি কি করবেন? তখন তাদের চরিত্রগুলো মানুষের সামনে আমাদেরকে হাজির করতে হচ্ছে, অন্যথায় মানুষ মনে করবে ওরা যেটা বলছে সেটাই সত্য। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কোনো মিথ্যাচার করে নাই। তো এই মিথ্যাচার প্রতিদিন করতো একটা ন্যারেটিভ বিল্ডিংয়ের জন্য, মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক ওই শেখ হাসিনার পথেই হাঁটছে জামাত ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি এনসিপির নামটা নিলাম না, কারণ এনসিপিতে অনেক উদীয়মান নেতৃত্ব রয়েছে নুসরাত তাবাসসুমদের মতন, যে কারণে আমি এনসিপির নামটা নিইনি, কতিপয় ব্যক্তির নাম নিয়েছি। দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে প্রশংসা কে না করে? আপনি যদি নুসরাতকেও জিজ্ঞেস করেন, সেও কিন্তু এখানে প্রশংসা করবে। যিনি তাকে পছন্দ করেন না, তিনিও তার দোষ খুঁজে পান না, প্রশংসা করতে বাধ্য হন। তাকে তিনি গালিগালাজ করেছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সময় মা পৌঁছেছিলেন এক প্রকার। এবং কিছুদিন আগে আমি দেখলাম তিনি দুঃখ প্রকাশ করলেন যে আর কখনো এগুলো করবেন না, আবার শুরু করেছেন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাত ভাঙার হুমকি দিচ্ছেন। আরে নির্বাচন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যদি তুমি হাত ভাঙতে চাও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ভাঙার হুমকি দাও, কারণ নির্বাচনটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তুমি তো নির্বাচন চাওনি, আমরা তো জানি। সেই তুমি নির্বাচনে অংশ নিয়েছো কোন লজ্জায়? তো যাই হোক, নির্বাচনে অংশ নিয়েছো, খুব ভালো কথা। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত না ভাঙতেছে, তুমি কেন প্রধানমন্ত্রীকে হাত ভাঙার হুমকি দাও? এই জন্য আমি বলছি যে গাঁজা না খাইলে এইসব কথাবার্তা আসে না। গাঁজা খেয়ে একটা অন্য দুনিয়ায় ভাসে, আর মঞ্চে দাঁড়িয়ে উল্টা পাল্টা আবল তাবল বলে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, দেখেন, শুরুতে কিন্তু আমি এনসিপির অনেক নেতৃবৃন্দ দেখেছি তার বক্তব্য নিয়ে সমালোচনা করতে। এমনকি অনেকে বলছিলেন যে এনসিপির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটা নষ্ট করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি করতো, আমরা দেখেছি। সে হঠাৎ করে কয়েকদিন আগে বলল যে সে ওই সময় নাকি শিবিরের রাজনীতি করতো, শিবিরের সাথী ছিল। এই যে গুপ্ত রাজনীতি শিবির করে, তার প্রমাণ তো নাসিরউদ্দিন পাটোয়ারি করতো শিবির, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি সে করে বাম। এই জন্য আমি তাকে নিয়ে কথাবার্তাগুলো বলেছি। সে যেহেতু উল্টা পাল্টা বলছে এবং মাতলামি করছে। জামাত, শোনেন, 1 মিনিটে শোনেন, জামাত এমন একটা দল, ক্ষমতায় আসার জন্য ইসরায়েলের সাথেও তারা হাত মেলাইতে পারে। আমরা দেখেছি যে বিদেশিদের সাথে বৈঠকের পরে জামাত নেতা তাহের ভাই বলেছে
যে আমরা কোথায় বলেছি যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, অথচ তাদের আরেকজন এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। আপনার গঠনতন্ত্রে আছে শরিয়া আইনের কথা, আর আপনি বিদেশিদের সাথে বৈঠকের পরে বলছেন কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এই জন্যই বলেছি জামাত ইসলাম এমন একটা দল যে ক্ষমতার জন্য ইসরায়েলের সাথেও হাত মেলাইতে পারে। এরপরে সর্বশেষ বলি, দেখেন আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে ইসলামকে তার এমন দুর্বলভাবে মানুষের সামনে উত্থাপন করছে এবং ইসলামের নাম ভাঙিয়ে এমন এমন অপরাধ করছে, সেক্ষেত্রে মনে হয় যে জামাত জোটে অংশ নেওয়া এক ধরনের পাপ। যারা এই মুহূর্তে জামাতের সাথে জোটে আছে তারা পাপ করছে, কারণ জামাত ইসলাম কায়েম করছে না। জামাত ইসলামের নামে ভণ্ডামি করছে, চাঁদাবাজি করছে, বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চিকিৎসা অনুদান আগে, এই ধরনের কথাবার্তা বলছে। আপনি কোনো জবাব দিবেন না? প্রশ্ন করবো আমি কোনো? না, আপনি প্রশ্ন করেন। আচ্ছা, প্রশ্ন- ভাই ভাইয়ের মনের রাগ ঝাড়লেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এটার আর উত্তর আমি কি দিব? কয়েকদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি ছোট্ট করে বলি, তিনি বলেছেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েক গুণ বেশি অবনতি ঘটেছে, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন, সরকারকে বলেছে, এবং আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। আসলে এই সময় মানে 3 মাস সরকার, এই সময় রাশিদ খান যেমনটা বলছিলেন যে আপনারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, এখন যদি মধ্যবর্তী নির্বাচনের কথাও আসে, এটা ঠিক কিনা? দেখুন, বিষয়টা হচ্ছে যে গোপনে গোপনে সাবোটেজ করার চাইতে পরিষ্কার কথা বলাটা ভালো না? এর আগে আমরা যেগুলো দেখেছি, এর আগে বিরোধী দল বলতে মানুষ কী চিনতো? এর আগে বিরোধী দল বলতে মানুষ চিনতো হরতাল, অগ্নিসন্ত্রাস, আওয়ামী লীগের সময়কার লগি বৈঠা, তাদের নাচন। তার থেকে এই যে সংঘাতের বাইরে গিয়ে সংলাপের প্রচেষ্টা, আমি তো এটাকে প্রশংসনীয় বলে মনে করি। আর এর বাইরে যদি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকলাপের কথা, আমি দুটো এখানে উল্লেখ করব। একটা হচ্ছে গত 3 মাসে বাংলাদেশে মাইনর রেপের সংখ্যাটা বেশ কয়েক শত। আরেকটি ঘটনা বলবো, প্রথম দফার অধিবেশন শুরু হওয়ার একদম শুরুর দিকেই সংসদের সামনে এবং কিছুদিন আগে আমার যতটুকু মনে পড়ছে সম্ভবত সিলেট বা মৌলভীবাজারের কোনো একটি শহরে ছাত্রলীগের বড়সড় মিছিল দেখা গিয়েছে। বড়সড় মিছিল বলতে আমি বলছি, যতটুকু আমার অঙ্ক যদি খুব বেশি ভুল না হয়, অ্যাটলিস্ট 120 জন মানুষ ছিল এই মিছিলটাতে, এবং সংসদের সামনে দাঁড়িয়েছিলেন প্রায় 25 জন মতো সংসদের সামনে। এর বাইরে এই যে ব্ল্যাকমেল করে ক্রমাগত ধর্ষণ করা, পিটিয়ে নারী হত্যা, নারীর প্রতি ক্রমাগত সহিংসতা, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আলোচনা করতে হতো। এবং আমি যতটুকু জানি, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকটি রাজনৈতিক দলই ছিল বিরোধী দল, কিন্তু বর্তমানে একটি দল এবং তার কিছু সঙ্গী দল সরকারে এবং কিছু দল এখন অপোজিশন। প্রত্যেকটি দলের এখন ভূমিকা একরকম হবে না। আমার মনে হয় সংঘাতে না গিয়ে 3 মাসের হোক বা 6 মাসে হোক, সংঘাতে না গিয়ে সংলাপের মাধ্যমে যখন কথাগুলো বলা হচ্ছে, এটিকে প্রশংসা করা উচিত এবং সরকারের উচিত এই বক্তব্যকে আমলে নেওয়া। কারণ আসলেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি খুব খারাপ। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এইটা বিরোধী দল বলছে, এই জন্য আপনারা এটাকে অপোজ করবেন, আপনার দলের মানুষজন যতক্ষণ না বলবে ততক্ষণ অপেক্ষা করবেন, নাকি যেই বলছে দেশের ভালোর জন্য এটা ভেবে আপনারা এদিকে নজর দিবেন? এটা তো সরকারের বিষয়। আমি একটু 10 সেকেন্ড অ্যাড করি। দেখেন, 10 সেকেন্ড। হ্যাঁ, নুসরাত তাবাসসুম চমৎকার কথা বললেন যে সংলাপ, বিএনপি সরকার সংলাপে বিশ্বাস করে। এই জন্যই শপথ নেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জামাতের আমিরের বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় গিয়েছেন। কিন্তু এরপরে বিশেষ করে জামাত এবং এনসিপির কতিপয় নেতৃবৃন্দের যে ধরনের বক্তব্য, হুমকি, এগুলো অত্যন্ত দুঃখজনক। তিনি যে ভাষায় কথা বলছেন, পুরো এনসিপির নেতৃবৃন্দের উচিত নুসরাত তাবাসসুমকে অনুসরণ করা এবং তিনি যে ধরনের গঠনমূলক রাজনীতি, দেশ পুনর্গঠনের জন্য সরকারি দলকে সহযোগিতা করার জন্য যে ভাষায় কথা বললেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। রাশিদ খান, আপনি দলে তাকে চাপে ফেলে দেবেন মনে হচ্ছে। না, চাপে না, সেটা দেখুন, আমাকে 10 সেকেন্ড সময় দেন। ইতিবাচক কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, একটি রাজনৈতিক দলে অনেকে থাকে। আমি যদি বলি, বিএনপির কিছু নেতৃবৃন্দর কথা যেমন শুনতে খুব চমৎকার লাগে, কিছু নেতৃবৃন্দ আবার একদম কচি কচি শিশুদের বলে তোমরা ভবিষ্যতে জাইমা রহমানের সাথে রাজনীতি করবে, কেউ কেউ বলে যে তারা পোস্টারে ভাসিয়ে দেবে, কেউ কেউ খুবই জপথপ কথা বলে, কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ খুবই চমৎকার কথা বলে।
কিন্তু বিষয়টা হচ্ছে সব মিলেই একটি রাজনৈতিক দল, দলের দলীয় অবস্থান কে কতটা ধারণ করছে তার উপর নির্ভর করে সেই দলটা কোন ভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। কিন্তু বোন নুসরাত তাবাসসুম, আমরা শেষ করব। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বেয়াদব বিএনপিতে আমার একজন অনুরোধ আছে কিনা আপনি থাকবে, দেখেন। দয়া করে দেখেন বাংলাদেশের দেখাতে রাজনীতিকে পারবো ভাই, নোংরা বিশ্বাস নোংরা করেন, করছে আমি সে। দেখাতে পারবো। আপনারা নতুন রাজনীতি করেন, প্লিজ তাকে থামান, অন্যথায় এনসিপির সম্ভাবনা এখনো যতটুকু সৃষ্টি আমার হয়েছে অনুরোধ থাকবে এইটা কিন্তু একটি সে টক থামিয়ে শোতে দিবে। নাসির ভাই এবং রাশেদ ভাইকে আপনারা সামনাসামনি নিয়ে আচ্ছা আসেন। আমরা চেষ্টা করে নিশ্চয়ই আমরা